হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স ফাইন ফিজিক্স এ ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা কি করেছিলাম, আমরা আগের দিন থেকে থার্মোডাইনামিক সিরিজটা শুরু করেছিলাম। তো সেই সিরিজটাকেই কন্টিনিউ করে আজকে সেকেন্ড লেকচারে চলে যাব। এখানে আমরা কি করব, এখানে আজকে আমরা দেখো থার্মোডাইনামিক ভেরিয়েবলস, ঠিক আছে। এখান থেকে আগের বার কি করেছিলাম, আগের তো মোস্টলি ডেফিনেশন করেছিলাম, সেখানে অত কিছু জিনিসপত্র ছিল না। কিন্তু এখান থেকে আমরা কিন্তু থার্মোডাইনামিক্সের ভিতরে যাওয়া শুরু করব, ঠিক আছে। এবং আজ এই ভিডিওটাতে এইখান থেকে শুরু করে ফার্স্ট ল আগে অবধি যা যা জিনিসপত্র জানার দরকার, সেই সমস্ত জিনিসপত্রগুলোকে একদম ধরে খুঁটিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাহলে সবাই খাতা বইপত্র নিয়ে পেন নিয়ে বসে পড়ো, ভিডিওটাকে চালিয়ে সামনে একদম খাতা নিয়ে সুন্দর করে রানিং নোটস নিতে বসে পড়ো। আর যদি বাইরে থেকে থাকো তাহলে ভিডিওটাকে পজ করে বিভিন্ন জায়গাতে স্ক্রিনশট নিয়ে নাও, যাতে কি কি জিনিসপত্রগুলো বলা হচ্ছে সেই জিনিসগুলো বাড়ি থেকে নোট করে রেখে দাও। দেখো পড়াশোনাটা হচ্ছে সবসময় খাতায় রেখো, ঠিক আছে। নোটসগুলোকে সবসময় পরীক্ষার সময় কিন্তু ওরাই তোমার সঙ্গী। যখন বই খুলতে যাবে সব নতুন নতুন সব আলাদা আলাদা মনে হয় কিছু বুঝতে পারছো না, ডিপ্রেশনে চলে যাবে। তার থেকে বেস্ট হয় যে পরীক্ষার আগে থেকে ভালো করে পড়াশোনা করো, সামনে তো বেশি পরীক্ষার বেশি বাকিও নেই। তো তোমরা এখনই পড়াশোনা করো আর রানিং নোটস নিতে থাকো। ওকে, ঠিক আছে। বেশি আর এই নিয়ে কথাবার্তা বলবো না, তোমাদের প্রেফারেন্স। বাট তবুও বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, দেখে এই টপিকটাকে পুরোপুরি বুঝে নাও। থার্মোডাইনামিক্স অত্যন্ত স্কোরিং একটা টপিক, একটা কনসেপচুয়াল টপিক। এখান থেকে যাদের নিউমেরিক্যালসে ভয় পাও তাদের জন্য তো দারুণ টপিক এটা, কারণ এখান থেকে তেমন বেশি কিছু নিউমেরিক্যালস আসে না। আর যেটা আসে সেটাও এত সোজা আসে যে তোমরা সবাই করতে পারবে, ঠিক আছে। ওকে, চলো আজকে এই ভিডিওটা তাহলে স্টার্ট করছি। দেখো প্রথমে আজকে যে কি বলে শুরু করেছিলাম, থার্মোডাইনামিক ভেরিয়েবলস নিয়ে কথাবার্তা বলা শুরু করেছিলাম। তাহলে এখন এটা কি পড়বো, থার্মোডাইনামিক ভেরিয়েবলস বা থার্মোডাইনামিক ফাংশনস। একই জিনিস আলাদা কিছু না। ওটাকে ভেরিয়েবলস বলতে পারো, ফাংশনও বলতে পারো। দেখো কি কি রকমের ফাংশনস হয়, স্টেট ফাংশন আর পাথ ফাংশন। স্টেট ফাংশন কাকে বলে, স্টেট দেখো এগুলো সব ডেফিনেশন তো দেয়াই রয়েছে। তাহলে এখান থেকে বলি, স্টেট ফাংশন মানে হচ্ছে প্রপার্টি অফ আ সিস্টেম দ্যাট ডিপেন্ডস অন দ্য কারেন্ট স্টেট, নট দি প্রসেস অর দি পাথ বাই হুইচ ইট রিচেস দিস স্টেট। বোঝো, মানে ধরো একটা আমি এর মধ্যে এতটা টেম্পারেচার রয়েছে, এত মধ্যে প্রেশার রয়েছে, এতটা ভলিউম রয়েছে, কিছু না কিছু একটা জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। সেখান থেকে কি করলাম, সেখান থেকে এর ধরো টেম্পারেচার বেড়ে গেল, ঠিক আছে। এখন কিছু একটা টেম্পারেচার হলো, ঠিক আছে, বা ধরো এর প্রেশার বেড়ে গেল, ভলিউম বেড়ে গেল। তো কি করে হলো, ঠিক আছে, সেটা জানার দরকার নেই, হয়েছে এটাই কথা। তো স্টেট ভেরিয়েবল মানে হচ্ছে যে এই স্টেট থেকে আমি ওই স্টেটে গেলাম। লেটসে ধরো একটা স্টেট ছিল হচ্ছে এটার P1 V1 T1, ঠিক আছে। এটার মধ্যে হিট টিট কিছু একটা দিয়েছি আমি, তাতে এখন পুরো থার্মোডাইনামিক ভেরিয়েবলস গুলো চেঞ্জ হয়ে গেছে P2 V2 T2। তো এইখান থেকে এইখানে ভেরিয়েবলস গুলো যে চেঞ্জ হলো, কিভাবে হলো জানার দরকার নেই। এখান থেকে এখন এই স্টেটে গেছে, ঠিক আছে। তো এই স্টেটটা ইম্পর্টেন্ট, ফাইনাল স্টেটটা ইম্পর্টেন্ট, ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, এই স্টেটগুলো ইম্পর্টেন্ট। কিভাবে হয়েছে, ঠিক আছে, সেটা জানার দরকার নেই। আমি আস্তে আস্তে গরম করেছি নাকি তাড়াতাড়ি গরম করেছি আমার জানার দরকার নেই, বা প্রসেসটা কি ফাস্ট হয়েছে না স্লো হয়েছে জানার দরকার নেই। এখানে তাহলে শুধুমাত্র কি দেখবো, যে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট। দেখো তোমরা যখন সেই ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে মোশন ইন 1D তে, সেখানে ডিসপ্লেসমেন্ট দেখেছিলে। ডিসপ্লেসমেন্ট মানে কি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে তুমি যাচ্ছ, তুমি যে রাস্তা ধরেই যাও না কেন, এখানে কি ম্যাটার করে, ম্যাটার করে যে পয়েন্ট টু পয়েন্ট শর্টেস্ট ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টের কথাটা ম্যাটার করে। ওখানে ম্যাটার করে না তুমি কত দূর, পুরো দুনিয়া ঘুরে গেছো নাকি একদম ডিরেক্ট গেছো, সাইকেলে গেছো, বাসে গেছো, জানার দরকার নেই। তো সেরকমই স্টেট ফাংশন হচ্ছে ফাংশন যেটা কার উপর ডিপেন্ড করে, যেটা ডিপেন্ড করেছে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপরে, ঠিক আছে। মাঝখানে কোনো পাথের উপর ডিপেন্ড করে না। তাই এখানে খুব ভালো করে বলতে পারো যে ডাজ নট ডিপেন্ড অন পাথ, পাথের উপর ডিপেন্ড করে না। এক্সাম্পল কি, পি প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি, এনট্রপি, এনথালপি। যারা এই জিনিসপত্রগুলো লাস্ট তিনটে জিনিস জানো না, তাদেরকে এই জিনিসগুলো নিয়ে অবভিয়াসলি নেক্সটে ডিসকাস করব। বাট জেনে রাখো যে ইন্টারনাল এনার্জি, আভ্যন্তরীণ শক্তি, এনট্রপি, এনথালপি, এই তিনটে জিনিস কিন্তু এগুলো কিন্তু স্টেট ফাংশন বা স্টেট ভেরিয়েবল, ঠিক আছে। মানে প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিভাবে এই স্টেটে এলাম তার উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এরপরে বলবো পাথ ফাংশন। পাথ ফাংশন কি, আ প্রপার্টি অফ আ সিস্টেম দ্যাট ডিপেন্ডস অন দি প্রসেস অর পাথ বাই হুইচ ইট রিচড আ পয়েন্ট অর ভ্যালু, ঠিক আছে। ধরো আগে আমার এই একটা ভ্যালু ছিল, এখন ওই একটা ভ্যালু হয়েছে। তো এই ভ্যালু থেকে ওই ভ্যালুতে কি করে গেছি,
কোন পাথ দিয়ে গেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটাকে আমাকে ভাবতে হবে, মানে শুধু স্টেটের উপর ডিপেন্ড করছি না, আমি এই স্টেটে কি করে এসেছি তার উপরও ডিপেন্ড করছে। আর এর এক্সাম্পল গুলো কি? ওয়ার্ক, হিট, এইগুলো। একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। ধরো আমি প্রেজেন্টলি পিভিটি, ধরো একটা পিভি গ্রাফই নিলাম। পিভি গ্রাফের ধরো এইখানটা প্রপার্টি P1 V1 T1, এখানে P2 V2 T2। আমি এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি। আমি মাল্টিপল ওয়েতে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে পারি, ঠিক আছে? কিন্তু যদি প্রেসার বা টেম্পারেচার এগুলোকে হিসাব করতে হয় তাহলে কিন্তু আমি কিভাবে গেছি জানবো না। কিন্তু যদি আমাকে ওয়ার্ক ডান বার করতে হয় বা যদি হিট বার করতে হয় তাহলে সেখানে কিন্তু কোন রাস্তা ধরে গেছি। ধরো এটাকে বললাম পাথ 1, এটাকে বললাম পাথ 2, এটাকে বললাম পাথ 3। তো কোন পাথ দিয়ে গেছি সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা নিয়েও ডিটেলসে ডিসকাস করব। অবভিয়াসলি এই টপিকটাই হচ্ছে এই ভেরিয়েবলস গুলোকে নিয়ে ডিসকাস করার জন্য এই ভিডিওটা। ওকে, তাহলে প্রথমেই পড়ছি কি? হিট নিয়ে, ঠিক আছে? হিট নিয়ে তো আগেই প্রচুর পড়ে ফেলেছি, এখন আর হিট নিয়ে আর কি পড়বো, ঠিক আছে? তাই এখানে হিট নিয়ে তেমন কিছু কথাবার্তা বলবো না। হিট নিয়ে আগে অনেক কথাবার্তা বলে ফেলেছি, তাই হিট নিয়ে তেমন বেশি কথাবার্তা বলবো না। এখানে কি দেখবো? এখানে জাস্ট দেখবো যে হিট কাকে বলে। হিট হচ্ছে, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি if absorbed object gets hot, if relieved যদি ছেড়ে দেওয়া হয় object becomes cold। ঠিক, ব্যাস, দ্যাটস ইট, ঠিক আছে? এইটুকুই। আর একটা কি? সাইন কনভেনশন জানতে হয়, ঠিক আছে? আমাদের এখানে আমরা কিভাবে ভাবি? আমরা এইভাবে ভাবি যে আমরা গ্যাসের পার্সপেক্টিভ থেকে ভাবছি, মানে সিস্টেমের পার্সপেক্টিভ থেকে। কেমিস্ট্রিতে তোমরা যারা পড়েছো দেখবে ওখানে কিসের উপর ভাবতে হয়? ওখানে ভাবতে হয় হচ্ছে এক্সটার্নাল সারাউন্ডিংস এর উপরে ভাবতে হয়, কিন্তু আমরা এখানে কি গ্যাসের জন্য ভাবি। তো তাই জন্য যদি আমি হিট যদি রিসিভ করি, ঠিক আছে? ধরো তোমার বাবা তোমাকে পয়সা দিল, ঠিক আছে? তো ওটা তোমার জন্য কি? গেইন। তুমি রিসিভ করলে, তাহলে তোমার জন্য তেমনি কোনো অবজেক্ট যদি হিট রিসিভ করে, ঠিক আছে, তাহলে ওটা ওর জন্য কি? ওর জন্য ওটা গেইন। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে বলতে পারি এখানে এটা ডেল্টা কিউ পজিটিভ। কিউ মানে কি? হিটের ভেরিয়েবলটাকে তোমরা হিটের চ্যাপ্টারে পড়েওছো, হিটকে আমরা কিউ ভেরিয়েবল দিয়ে ডিনোট করে থাকি। আর ডেল্টা কিউ মানে তাহলে কি? চেঞ্জ ইন হিট, চেঞ্জ ইন হিট, ঠিক আছে? বা তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন, ঠিক আছে? তাহলে তুমি যদি হিট রিসিভ করে থাকো, ঠিক আছে, মানে তোমার কাছে আগে যা হিট ছিল তাহলে তোমার কাছে এখন হিট বেড়েছে। ধরো তোমার কাছে ইনিশিয়াল হিট হচ্ছে, ইনিশিয়াল বা প্রাথমিক হিটের ভ্যালু হচ্ছে Q1, আর ফাইনাল হিট হচ্ছে Q2। আমি যদি হিট রিসিভ করি, ঠিক আছে, তাহলে আমার কাছে যখন হিট বেশি থাকবে তাহলে Q2 বড় হবে, ঠিক আছে? তাহলে যদি হিট রিসিভ করি তাহলে Q2 ইজ গ্রেটার দ্যান Q1। তাহলে ডেল্টা কিউ মানে কি? ডেল্টা কিউ মানে তো হচ্ছে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। যদি Q2 ইজ গ্রেটার দ্যান Q1 হয় তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি ডেল্টা কিউটা কি? পজিটিভ। তার মানে কি? তার মানে যদি আমি হিট রিসিভ করি তাহলে কি হবে? তাহলে ডেল্টা কিউটা পজিটিভ হবে। সাইন কনভেনশন বলছি এটা, হ্যাঁ, সাইন। আর যদি হিট আমি ছেড়ে দিই, ঠিক আছে, হিট যদি আমি রিলিজ করি, তাহলে আগে তোমার কাছে যা হিট ছিল Q1, আর এখন যে হিট সেটা কম রয়েছে। মনে করো তুমি বন্ধু বান্ধব বা স্পেশাল কাউকে কিছু খাইয়ে টাইয়ে দিলে, ঠিক আছে, কোথাও নিয়ে টিয়ে গেলে, মোমো খাইয়ে দিলে, ফুচকা খাইয়ে দিলে, তাহলে অবভিয়াসলি এখন তোমার কাছে টাকাটা একটু খরচা হয়ে গেল। সে ভালো খরচা হোক খারাপ খরচা যাই হোক না কেন সেটা খরচা। তেমনি আগে যা হিট ছিল এখন হিটটা তোমার কাছে কমে গেল। যেহেতু কমে গেল তাই জন্য এটা তোমার পার্সপেক্টিভ থেকে কিন্তু হিট লস। অন্য দিক থেকে লাভ হলো, কিন্তু ছেড়ে দাও সেসব কথা। এইখানে ভেবানো হচ্ছে ওটা হচ্ছে লাভ, লস সরি। তাহলে কি হবে? যদি
Q2 যদি লেস দেন Q1 হয়, এখন তোমার কাছে যে প্রেজেন্টলি যে হিটটা সেটা যদি আগের থেকে কমে যায়, তাহলে কি হয়ে গেল? তাহলে ডেল্টা কিউ সেটা কি না ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন যেহেতু Q2টা ছোট, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নেগেটিভ। বুঝলে? বুঝলে? ঠিক। তাহলে এটা কি হয়ে গেল? হিটের ক্ষেত্রে আমরা কি দেখবো? যে সাইন কনভেনশন মাথায় রাখবো, ব্যাস, তাহলে উই আর গুড টু গো। আর এখানে তেমন কিছু জিনিসপত্র না জানলেও চলবে। এবারে কি বলবো? ইন্টারনাল এনার্জি। হ্যাঁ, তোমরা এই টপিকটাকে কিন্তু প্রথমবার দেখছো, ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিটা কি? ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। কিন্তু শক্তি কি শক্তি? কোন এনার্জি? ভিতরেই বা কি শক্তি, বাইরে আবার কি শক্তি? ঠিক আছে, সেটা দেখতে হবে। দেখো, ইন্টারনাল এনার্জি মানে কিন্তু, ইন্টারনাল এনার্জিকে একদম খুব সোজা সাপটা ভাবে কথাবার্তা বললে, এটা বেসিক্যালি কিন্তু মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি অফ গ্যাস। এবারে জানো মেকানিক্যাল এনার্জি দু রকমের হয়। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। ঠিক। টোটাল এনার্জি তাহলে বেসিক্যালি কি, আমরা এনার্জি বলতে বুঝিটা কি? এনার্জি বলতে এটাই বুঝি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। এবারে তোমাকে জানতে হবে যে পোটেনশিয়াল এনার্জি কত হয় আর কাইনেটিক এনার্জি কত হয়। দেখো, পোটেনশিয়াল এনার্জি তৈরি হয় কি করে? লেটস ধরো পেনটা, ঠিক আছে, নিচ থেকে পড়ে গেল, ঠিক আছে, নিচ থেকে আমাকে উপর থেকে তুলে নিয়ে আসতে হচ্ছে, তার জন্য আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। কি ওয়ার্ক ডান করছি? আমি গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক ডান করছি। যেহেতু গ্র্যাভিটির এগেনস্টে আমি ওয়ার্ক ডান করছি, তাই জন্য এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। তার মানে পোটেনশিয়াল এনার্জি তৈরি হতে গেলে কি লাগে? একটা অ্যাট্রাকশন ফোর্স লাগে। সেই অ্যাট্রাকশনটাকে, মানে অ্যাট্রাকশনের অপোজিটে গিয়ে আমাকে কাজ করতে হয়, তখন গিয়ে তৈরি হয় তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি, রাইট? এবার তুমি বলতে পারো যে গ্যাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কি রয়েছে, বা গ্যাস ছাড়ো, বাদ দাও, লিকুইড সলিড প্রত্যেকের মধ্যে কি এমন অ্যাট্রাকশন ফোর্স রয়েছে যারা তাদের একে অপরকে ধরে রাখে? কি ফোর্স এটা? সেই ফোর্সটাকে বলে হচ্ছে ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স। আর এই ইন্টারনাল ফোর্সটা আসে থেকে? আসে হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আন্তরাণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স। দেখো, সলিডের ক্ষেত্রে কি হয়, যে সলিডের ক্ষেত্রে ধরো তুমি যাই কিছু একটা তুলে নাও, একটা লোহার যদি রডও তুলে নাও, সেখানে দেখবে তার পার্টিকেলস গুলো একসঙ্গে ক্লোজলি একে অপরের সঙ্গে একটা কানেক্টেড রয়েছে, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স খুব বেশি, তাই জন্য তারা একটা জায়গাতে রয়েছে, তাই জন্য তারা সলিড। যদি লিকুইডে চলে যায়, সেখানে ইন্টারমলিকুলার ফোর্স দেখবে কমে যায়, কারণ তুমি ওখানে যেখানে ঢালবে সেইখানে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। কেন ছড়িয়ে যাচ্ছে? তা এখন ওরা একজোট হতে পারছে না, সেই জন্য ছড়িয়ে যাচ্ছে। তার মানে লিকুইডের ক্ষেত্রে কিন্তু ইন্টারমলিকুলার ফোর্স আরো কম। এবার চলে যাই গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে এখানে ইন্টারমলিকুলার ফোর্স বলে কিছু নেই, ঠিক আছে, কারণ গ্যাসগুলোর মধ্যে গ্যাস পার্টিকেলস একে অপরের দিকে নিজের মতন করে চারদিকে ছড়িয়ে যেতে থাকছে। তো তাই জন্য এদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স বলে কিছু থাকে না, ঠিক আছে। তো তাই জন্য ধরে নিই যে আমরা গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স নেগলিজিবল, এবং এতটাই নেগলিজিবল ওটাকে কাইন্ড অফ জিরো তুমি ধরে নিতে পারো। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সের কথা যদি ভাবি, ইন্টারমলিকুলার ফোর্সকে এত বড় নাম লিখতে পারছি না, আইএমএফ লিখছি। যদি আমি আইএমএফ এর কথা ভাবি, তাহলে সলিডে সব থেকে বেশি, কার থেকে? লিকুইডের থেকে। আর সব থেকে কম কোথায়? গ্যাসে। গ্যাসের জন্য প্রায় নেগলিজিবল, এতটাই নেগলিজিবল যে ওটাকে কাইন্ড অফ জিরো বলে ধরে নিতে পারি। ঠিক আছে, ওটাকে জিরো বলে ধরে নিতে পারি।
তাহলে কি হয়ে গেল, ইন্টারমলিকুলার ফোর্স সম্বন্ধে জানলাম। এবারে ভেবে দেখো তো যদি ফোর্সই না থাকে, ঠিক আছে, তাহলে তুমি কার এগেনস্টে গিয়ে ওয়ার্ক ডান করবে? এখানে গ্র্যাভিটেশন ছিল বলে তার এগেনস্টে গিয়ে তুমি পেনটাকে তুললে, তাই জন্য ওর মধ্যে পোটেনশিয়ালি তৈরি হয়ে গেল এমজিএইচ। কিন্তু যদি ফোর্স না থাকে তাহলে তোমার কি করে তৈরি হবে, তাই না? পোটেনশিয়াল এনার্জি কিভাবে তৈরি হয়? ফোর্সের এগেনস্টে কি তৈরি হয়? তাহলে গ্যাসের ক্ষেত্রে যেহেতু কোনো ইন্টারমলিকুলার ফোর্সটাই নেগলিজিবল, তাই জন্য ওর ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ার্ক ডান হবে না। মানে তাই জন্য ওর এগেনস্টে যেহেতু কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, তাই ওর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে না। বোঝো? তাহলে আমি কি পেলাম? আমি পেলাম যে পোটেনশিয়াল এনার্জি বলে কিচ্ছু হয় না গ্যাসের জন্য। কাইনেটিক এনার্জি হয়? হ্যাঁ হয়, হয়তো একটা গ্যাসকে তুমি যদি রেখে দাও, ও কি করবে, চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে যাবে। গ্যাসের মলিকিউলস গুলো কি হয়, গ্যাসের মলিকিউলস গুলোকে ওর মোশনকে বোঝার জন্য একটা আলাদা টপিক রয়েছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতীয় তত্ত্ব, শর্টে বলি কেটিজি। সেইখানটাতে বেসিক্যালি গ্যাস কিভাবে মুভ করে, চারদিকে কিভাবে ছড়িয়ে পড়ে, কতটা ভেলোসিটি, সেটা সেখানে স্টাডি করব, ঠিক আছে। বাট এখানে ধরে নিতে পারি কি, যে গ্যাসের মলিকিউলস গুলোর কন্টিনিউয়াসলি চারিদিকে ওঠানামা করে, চারদিকে ছড়াছড়ি করছে, তো তাই জন্য তার মধ্যে একটা এনার্জি থাকে, কাইনেটিক এনার্জি থাকে, গতিশক্তি থাকে। তো তাহলে কি দেখতে পাচ্ছি, ইন্টারনাল এনার্জিকে আমি ইউ দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি কেউ ইউ দিয়ে ডিনোট করি, বাট এখানে যেহেতু পোটেনশিয়াল এনার্জির কোনো গল্প নেই, এখানে শুধু ইন্টারনাল এনার্জি ধরবো, তাহলে পোটেনশিয়াল এনার্জিকে আমরা পি ধরতে পারি, বাট সেটা বাদ দাও। তাহলে এখানে ইন্টারনাল এনার্জি মানে কি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তাহলে শুধু কি কাইনেটিক এনার্জি। এবারে কাইনেটিক এনার্জি মানে কতটা ভেলোসিটিতে চারিদিকে লোকজন ছড়িয়ে পড়ছে গ্যাসের মলিকিউলস গুলো, সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে হচ্ছে মেইনলি টেম্পারেচারের উপরে। আমি যদি কাইনেটিক এনার্জি ফর্মুলাটা যদি লিখি, সেটা দাঁড়ায় এন এফ বাই টু আর টি, ঠিক আছে, যেখানে এন হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস, এফটা কি, এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এগুলো তোমরা কেমিস্ট্রিতে ভালো করে হয়তো পড়ে থাকবে, ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে, অনেকে সিলেবাসে থাকতে পারে, অনেকে সিলেবাসে নাও থাকতে পারে, বাট মোটামুটি জানো যে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, একটা পার্টিকেল যদি গ্যাস মলিকিউল থাকে, সে কত দিকে ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, তারা রোটেট করছে, ভাইব্রেট করছে, তাদের মধ্যে অনেক রকমের মোশন থাকে, সেই মোশনগুলোকে বলা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আরটা কি, সরি, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর টিটা কি, অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে, কেলভিন স্কেলে। তাহলে দেখো তুমি বুঝতেই পারলে যে তাহলে ইন্টারনাল এনার্জি মানে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, পোটেনশিয়ালটা জিরো, কাইনেটিকটা হচ্ছে এন এফ বাই টু আর টি, ঠিক আছে। যেবার তুমি যদি যে কোনো একটা যদি গ্যাস ধরে নাও, ঠিক আছে, একটা যদি আবদ্ধ পাত্র, যদি একটা ক্লোজড কন্টেনার যদি নাও, সেখানে নাম্বার অফ গ্যাস মলিকুলস চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, যে ওটা যতটা ছিল ততটাই হবে, যেহেতু ক্লোজ সিস্টেম। আর কি, আর আরটা তো কনস্ট্যান্ট, এফটাও কনস্ট্যান্ট, ঠিক আছে। তুমি যদি কোনো গ্যাস নাও, সেই গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডমটা তার মলিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন নাইট্রোজেনের আলাদা, কার্বন ডাইঅক্সাইডের জন্য আলাদা, প্রত্যেকের জন্য আলাদা, ঠিক আছে। বাট ওই গ্যাসের মধ্যে তো ওটাই রয়েছে, ওই কম্পোজিশনটাই রয়েছে, যদি মাল্টিপল গ্যাসে থাকে, বাট সেটা তো পাল্টাচ্ছে না ডিগ্রি অফ ফ্রিডম, কারণ তাদের মলিকুলার স্ট্রাকচার তো পাল্টাচ্ছে না, রাইট। তো তাহলে এই জিনিসগুলো কিন্তু সেম থাকছে। তো তাহলে ইন্টারনাল এনার্জি বেসিক্যালি কার উপর ডিপেন্ড করছে, টেম্পারেচারের উপরে। তাহলে আমরা বলতে পারি ইন্টারনাল এনার্জি হচ্ছে ফাংশন অফ অ্যাবসলিউট টেম্পারেচার। তার মানে গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে এনার্জি আসে কোথা থেকে, দেখো পোটেনশিয়াল এনার্জি তো থাকে না, থাকে শুধুমাত্র কাইনেটিক এনার্জি, ফাইন। আর কাইনেটিক এনার্জি আসছে কোথা থেকে, আসছে হচ্ছে তার মোশন গুলো থেকে। এবার মোশনটা কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর। তুমি ভেবে দেখো যে একটা গ্যাস, ধরো তার মধ্যে তুমি কিছু হিট দিলে, হিট দিলে কি হবে, হিট দিলে ওই হিটটা দিয়ে জন্য অবজেক্টটা কি করবে, অবজেক্টটার মধ্যে প্রত্যেকের মধ্যে এনার্জিটা বাড়বে, এনার্জি বাড়লে কি হবে, তখন তারা আরো বেশি করে মুভ করতে থাকবে, তাই না। ধরো তুমি গ্যাসকে দিলে, গ্যাসের মধ্যে ধরো খুব কম এনার্জিতে রয়েছে, খুব একটা জোরে ছোটাছুটি করছে না, আমি তাকে হিট দিলাম,
এবারে কি করবে, এবারে সে পাগল হয়ে যাবে, চারদিকে ছোটাছুটি করবে, এদিক ওদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, তার কারণ তার এনার্জি বেড়ে গেছে। কি বেড়ে গেছে? কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, তাই না? ভেলোসিটি বেড়ে গেছে। এই কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার জন্য তার মধ্যে কি তৈরি হয়েছে? তার মধ্যে ইন্টারনাল এনার্জি তৈরি হয়েছে। এইবারে গ্যাসটা এক্সপ্যান্ড করবে। এইরকম নয় যে তুমি হিট দিলেই গ্যাসটা এক্সপ্যান্ড করে এমনি এমনি, না। হিট দিলে কি হয়, সব থেকে আগে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়। কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে ওর ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়। ইন্টারনাল চেঞ্জ হওয়ার জন্য কি হয়, ও চারিদিকে এক্সপ্যান্ড হতে থাকে, কারণ গ্যাস মলিকুলস গুলোর মধ্যে এখন এনার্জি বেড়ে গেছে, চারিদিকে এখন ছড়াতে চাইবে। যেহেতু ছড়াতে চাইবে তখন তাই গ্যাসটা ধীরে ধীরে এক্সপ্যান্ড হবে। আসে আই গেস বুঝতে পারলে ইন্টারনাল এনার্জি কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমাদের জন্য হয়তো অনেকের জন্য নতুন, হয়তো কেমিস্ট্রি তোমরা হয়তো এখনো পড়োনি, ডিরেক্ট হয়তো এই ভিডিওটা দেখছো, তাদের জন্য নতুন কনসেপ্ট। বাট ইন্টারনাল এনার্জি কিন্তু খুব ফ্যাসিনেটিং একটা টপিক, তাই না? ওকে, চলো ইন্টারনাল এনার্জি নিয়ে আর কিছু কথাবার্তা বলা যায় কি? এইটা বলতেই পারি যে ওয়ার্ক ডানটা ছিল যেরকম একখানা, এই সরি, হিটটা যেমন কি ছিল, হিটটা ছিল হচ্ছে তোমার একটা পাথ ভেরিয়েবল, কিন্তু ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল। তো এই কথাটা এখানে লিখে দিতে পারি, এটা একটা স্টেট ভেরিয়েবল, এটা একটা স্টেট ভেরিয়েবল। ফাইন। ইন্টারনাল এনার্জি সম্বন্ধে যা যা ছিল মোটামুটি বলা হয়ে গেছে। এবারে কি বলবো, এবারে বলবো ওয়ার্ক ডান। এই শীতকালে সিজন চেঞ্জের জন্য একটু গলায় একটু প্রবলেম হচ্ছে, আর আই হোপ এটাতে খুব একটা প্রবলেম হচ্ছে না তোমাদের। ঠিক আছে, চলো জেনে নিই যে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে, ধরো একটা পিস্টন ছিল, পিস্টনের মধ্যে গ্যাস মলিকিউলস ছিল, এর মধ্যে প্রচুর ছোট 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 গ্যাস মলিকিউলস রয়েছে, এর প্রেসার ভলিউম কিছু না কিছু একটা রয়েছে। এবার আমি কি করলাম, এর উপরে চাপ দিলাম, চাপ দিলে কি হয়ে যাবে, এর প্রেসার ভলিউম টেম্পারেচার সবকিছু চেঞ্জ হয়ে যাবে, রাইট? এইটা যেটা করলাম এটা বেসিক্যালি ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান বেসিক্যালি কি রকম হয়? ওয়ার্ক ডান মোটামুটি দু রকমের হয়, একটা হচ্ছে কম্প্রেশন আর একটা হচ্ছে এক্সপ্যানশন। ওয়ার্ক ডান মোটামুটি দু রকমের হয়, একটা হচ্ছে, আগে এক্সপ্যানশনটি ভালোটাই লিখি, এক্সপ্যানশন, আর একটা হলো কম্প্রেশন। এক্সপেনশন মানে কি? ভলিউমে বাড়া, তাই তো, ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো ধরো এইখানে যদি আমি এটাকে হিট দিই, একটা বার্নার রেখেছি আমি, ঠিক আছে, যদি হিট দিই, হিট দিলে কি হবে, এক্সপ্যান্ড করবে। আগে যদি ভলিউমটা এইখান থেকে ধরো মনে করো এইখানে চলে গেল, আগে ভলিউম ছিল V1, এখন ভলিউম হয়ে গেছে V2। V1 বড় না V2 বড়? অবভিয়াসলি V2 বড়, তাই না? V2 বড় হবে। তো যদি V2 বড় হয় তাহলে এক্সপ্যানশনের ফর্মুলা হচ্ছে, যদি এটাকে আমি লিখতে পারি পি V2 মাইনাস V1, ওর মধ্যে প্রেশারটাকে আমি কিছু চেঞ্জ করছি না, ঠিক আছে, কিছু চেঞ্জ করছি না, জাস্ট ভলিউমটা ধর হিট দিলাম, ওর এটা বেড়ে গেল, ভলিউমটা বেড়ে গেল, রাইট? তাহলে ভলিউম আগে কত ছিল? V1, এখন হয়ে গেছে V2। V1টা হয়ে গেছে আমার ইনিশিয়াল ভলিউম, আর V2টা হয়ে গেছে ফাইনাল ভলিউম, অন্তিম আয়তন। তাহলে ভলিউম কতটা বেড়েছে? V ইকুয়াল টু V2 মাইনাস V1। এবারে যেহেতু এখানে কি এক্সপ্যানশনের জন্য কি হয়, এক্সপ্যানশন মানে হচ্ছে V2টা বড়, V1টা ছোট, তাহলে P V2 মাইনাস V1টা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এবার যদি কম্প্রেশনের কথা ভাবি, কম্প্রেশন ভাবে মনে করো যে ওর মধ্যে হিটটা ওর থেকে এক্সট্রাক্ট করে নেওয়া হলো, আর উপরে প্রেশার দেওয়া হলো, ঠিক আছে, কিছু না কিছু করা হলো, করতে ওর ভলিউমটা আগের থেকে কমে গেল, মানে এখন আর এইটা V2 না, এখন কমে যেতে এইটা V2। তাহলে দেখো V2টা কি হয়ে গেছে, V2টা আগের থেকে ছোট হয়ে গেছে। এখানে কি কম্প্রেশনে কি দেখতে পাচ্ছি আমরা, যে V2টা ছোট হয়ে গেছে, কম্প্রেস হয়ে গেছে, V2 ইজ লেস দেন V1। ঠিক, তাহলে কি, তাহলে যদি হবে, তাহলে আমাদের ওয়ার্ক ডান এখানে কি হবে, ওয়ার্ক ডান হবে P V2 মাইনাস V1, কিন্তু এখানে কি ভলিউমটা আগের থেকে ছোট, তাই না? ভলিউমটা হচ্ছে ছোট, তাহলে এটা কি, এটা হয়ে যাবে তোমার তাহলে নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যদি এক্সপ্যানশন যদি হয়, এক্সপ্যানশন যদি হয় তাহলে ওয়ার্ক ডানটা পজিটিভ, আর যদি কম্প্রেশন হয় তাহলে ওয়ার্ক ডানটা নেগেটিভ।
বা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, যে ধরো এইভাবে ভাবছি আমি, যে মানে পুরো জিনিসটাকে এইখানে ভাবতে গেলে তোমাকে ভাবতে হবে যে গ্যাসের পার্সপেক্টিভ থেকে, যে গ্যাসটার কি হচ্ছে। ধরো গ্যাসটার মধ্যে ধরো তুমি ওকে তুমি হিট দিয়েছো, গ্যাসটা এখন ভাবছে বাহ আমার কাছে প্রচুর এনার্জি চলে এসছে, এবার ও কি করবে, ও নিজে থেকে এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, তাহলে যখন এক্সপ্যান্ড যখন করছে তাহলে কি হচ্ছে, এক্সপ্যানশনে দেখো কি হচ্ছে, কে কাজ করছে, হিটটাকে আমি গ্যাসটাকে আমি হিট দিয়ে দিয়েছি, গ্যাসটা এখন প্রচুর এনার্জি হয়ে গেছে, এখন নিজেও এক্সপ্যান্ড করছে, ও নিজে এক্সপ্যান্ড করছে। তাহলে এক্সপ্যানশনে ওয়ার্ক ডান কে করছে, এখানে ওয়ার্ক ডান করছে কিন্তু গ্যাস নিজে। তাহলে এখানে ওয়ার্ক ডান বাই গ্যাস, রাইট। তুমি জানো যে সিস্টেম যদি নিজে কাজ করে, ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডানটা কি হয়, তাহলে পজিটিভ হয়। যেহেতু সিস্টেম নিজে ওয়ার্ক ডান করছে তাহলে এটা কি হয়ে গেল, এটা পজিটিভ ওয়ার্ক ডান। আর যদি কম্প্রেশন হয়, যদি কম্প্রেশন হয় তাহলে এটা কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। ধরো আমি সিস্টেমের বাইরে যে কেউ, সারাউন্ডিংস থেকে কেউ, ঠিক আছে, যদি কেউ বাইরে থেকে ওর উপরে ওয়ার্ক ডান করে তখন কি হয়ে যাবে, তখন ওটা ওর জন্য ওটা নেগেটিভ। ঠিক আছে, ও যদি নিজে কাজ করে তাহলে পজিটিভ, ওর উপরে কাজ করা হলে নেগেটিভ। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস ডাব্লিউ। তুমি যদি এইভাবে ভাবো তাহলেও হবে, এইভাবে হবে তাহলেই হবে। ঠিক আছে, যদি তোমার এক্সপ্যানশন হয়, প্রথমটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, তারপরটা হচ্ছে লজিক্যাল। ম্যাথমেটিক্যালি কি, যেহেতু তোমার ভলিউমটা বাড়ছে তাহলে পি ইন্টু ডেল্টা ভি সেটা বাড়ছে, ঠিক, সেটা পজিটিভ হচ্ছে কারণ ভলিউমটা বেড়েছে, তাই জন্য ওটা পজিটিভ। আবার এখানে কি হচ্ছে, ভলিউমটা কমছে, রাইট, যেহেতু ভলিউমটা কমছে তাই জন্য এটাকে আমি কি বলতে পারি, তাই জন্য এটাকে বলতে পারি যে হ্যাঁ তাহলে ওটা নেগেটিভ হয়ে গেল। তেমনি আবার এক্সপেনশন মানে কি, গ্যাস নিজে কাজ করছে, ঠিক আছে, তাই জন্য ওটা পজিটিভ। দেখো এক্সপেনশন হলে এই দিক থেকেও পজিটিভ আসছে, এই দিক থেকেও পজিটিভ আসছে, কম্প্রেশন হলে এই দিক থেকেও নেগেটিভ, এই দিক থেকেও নেগেটিভ, দুদিক থেকে। তার মানে বেসিক্যালি বুঝতে পারছো যে একটাই কনসেপ্ট কিন্তু আলাদাভাবে করা, একটা ম্যাথমেটিক্যালি দেখছি, একটা লজিক্যালি দেখছি, এটাই হচ্ছে বিউটি। ঠিক একই জিনিস কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, পয়েন্ট অফ ভিউটা আলাদা। ওকে, ওয়ার্ক ডান নিয়ে কি বলতে পারি, আরো তো ওয়ার্ক ডান নিয়ে তো বলতে গেলে তো অনেক কিছু বলা যাবে। কয়েকটা জিনিস একটু দেখি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কখন ইউজ করা হয়, পি ইন্টু ডেল্টা ভি, যদি ওয়ার্ক ডান করা হয় কনস্ট্যান্ট প্রেসারে, ওয়ার্ক ডান করা হচ্ছে ইন কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে পিভি ডায়াগ্রাম কি হবে, চেঞ্জ হবে না। ধরো শুরুতে ভলিউম ছিল V1, পরে ভলিউম হয়েছে V2, ঠিক আছে, একদম এইখানে ছিল ভলিউম V1, এখন হচ্ছে ভলিউম V2, প্রেসারটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, ওয়ার্ক ডানটা হচ্ছে এরিয়া আন্ডার পিভি গ্রাফ। বাকি সব ফর্মুলা ভুলে যাও, একটা ফর্মুলা মনে রাখো, ওয়ার্ক ডানের ফর্মুলা পি ডেল্টা ভি বা অন্য কিছু হবে, পরেও অনেক কিছু দেখবে, সেসব ফর্মুলা মনে রাখার দরকার নেই। একটা জিনিসই মনে রাখো, কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে এরিয়া আন্ডার পিভি গ্রাফ। এখানে এরিয়া আন্ডার পিভি গ্রাফের মধ্যে দেখো তো কি পাচ্ছ, V1 থেকে V2 এর মধ্যে এই রিজিয়নটা পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়, হাইট ইন্টু, এটা মনে করো প্রেসার, এটা মনে করো ডেল্টা ভি, ঠিক, এরিয়ার কি হয়, হাইট ইন্টু বেস, ঠিক আছে, লম্ব ইন্টু না উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সরি বাংলা টার্মসগুলো মাঝে মাঝে ভুলে যাই। তো কি হচ্ছে এখানে, ওয়ার্ক ডানটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা কত, এখানে দেখো এইটাকে যদি তুমি লেন্থ ধরো তাহলে সেটা কত হচ্ছে পি, আর এটাকে যদি উইডথ ধরো তাহলে সেটা কি ডেল্টা ভি। আর ডেল্টা ভি মানে কি, ডেল্টা ভি মানে তো V2 মাইনাস V1, বুঝলে, রাইট। তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম কনস্ট্যান্ট প্রেসারে যদি আমাকে ওয়ার্ক ডান করতে বলে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিন্তু যদি কনস্ট্যান্ট প্রেসার না বলে যদি নর্মাল প্রেসার বলে, ঠিক আছে, তখন কি করতে হয়, তখন যেটা করতে হয় তখন হচ্ছে এরকম, এটা পি, এটা ভি,
ধরো নর্মাল গ্রাফটা এলো একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তোমরা যারা বয়েলস লটা পড়েছিলে, চার্লস ল পড়েছিলে, সেখান থেকে পিভি গ্রাফটা নিশ্চয়ই মনে আছে। আইডিয়াল গ্যাস ইকুয়েশনে পিভি গ্রাফ কিরকম হয়, এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। সেখানে ধরো গ্যাসটা এক্সপ্যান্ড করছে, আয়তনে বাড়ছে, এইটা V1, এটা V2। ধরো এইখানটা প্রেশারটা ছিল P1, এখানে প্রেশারটা P2। দেখো এখানে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এখানেও অ্যারোটা দিয়ে দিই। অ্যারো দিয়ে দেখানো মানে হচ্ছে যে আমি কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছি। ঠিক আছে, এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। কি বলে? ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম কি করে? ইন্ডিকেটর ডায়াগ্রাম যেটা করে সেটা হচ্ছে এক স্টেট থেকে অন্য স্টেটে কিভাবে যাচ্ছে সেইটা দেখায়। ধরো মাল্টিপল স্টেট হতেই পারে, 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর স্টেটে গেছি। তো তখন কিভাবে গেছি, ফ্লোটা কি, সেটা জানার জন্য কাজ করে হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। রাইট? ঠিক আছে, ইন্ডিকেটর ডায়াগ্রাম নিয়ে আর কিছু বলার নেই। মনে করো V1 থেকে V2 তে যাচ্ছি। দেখো শুরুতে ভলিউমটা কত, V1, তারপরে কত হয়েছে V2। তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিক থেকে যখন এদিকে যাচ্ছি তার মানে কি ভলিউমটা বাড়ছে, তাহলে এটা কি হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে। কিন্তু এইখানটাতে এরিয়া আন্ডার গ্রাফ যদি বার করি, তাহলে কি আমি কোনো নর্মাল জিওমেট্রিক ফর্মুলা থেকে পাবো? পাবো কি? মানে এখানে যেরকম কিছু রেক্ট্যাঙ্গেল, কিন্তু এখানে তো রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, ট্রায়াঙ্গেলও হচ্ছে না, তাহলে কি করে পাবো? তখন আমাদেরকে যেটা করতে হবে, যেরকম যে কোনো জায়গাতে এই ছোট ছোট স্ট্রিপ কেটে নিতে হবে। ধরো এইটার ভলিউম হচ্ছে ডিভি, এইখানটা প্রেশারটা ধরো পি। এরকম কতগুলো আমি স্ট্রিপ কাটতে পারবো? ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিপস কাটতে পারবো। আর সেইগুলোকে ছোট 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 স্ট্রিপস গুলোকে অ্যাড করে 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 আমি কি পাবো? ধরো একটা স্ট্রিপ কেটেছিলাম, এইখানে প্রেশারটা কত, প্রেশারটা হচ্ছে পি, আর এর ভলিউমটা কত, ডিভি, চেঞ্জ ইন ভলিউমটা। তাহলে কি পেয়ে গেলাম, একটা ছোট্ট স্ট্রিপ, তার হাইট ইন্টু বেস, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নিয়ে আমি ওই স্ট্রিপটার এরিয়াটা পেলাম। আর এইরকম স্ট্রিপ কতগুলো রয়েছে, 100, 1000, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিপস রয়েছে। সেগুলো কি করবো, সেগুলোকে অ্যাড করতে থাকবো। আর এরকম ছোট 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 ছোটগুলোকে অ্যাড করলে কি পাবো, ফাইনালি পাবো হচ্ছে ইন্টিগ্রেশনটা। তো তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি দাঁড়ালো? ওয়ার্ক ডানের ফর্মুলা দাঁড়ালো পিডিভি, কোথা থেকে শুরু, V1 থেকে কোথায় শেষ, V2 তে। তাহলে ওয়ার্ক ডানের ফাইনাল ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন পিডিভি V1 টু V2। ঠিক আছে, V1 থেকে V2 অব্দি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভের হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, বেসিক্যালি কি ইন্টিগ্রেশনটা কার ফর্মুলা, এরিয়ারই ফর্মুলা, কিন্তু সেটা কোথায় ইউজ করছি আমরা, সেটা ইউজ করছি ওয়ার্ক ডান বার করার জন্য। রাইট? বুঝতে পারলে? তাহলে কনস্ট্যান্ট প্রেশার হলে P ইন্টু ডেল্টা ভি। আর যদি ভেরিয়েবল প্রেশার হয়, প্রেশার যদি চেঞ্জ হতে থাকে, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা ইউজ করব হচ্ছে এইরকম ইন্ডিকেটর ডায়াগ্রাম। সেখান থেকে V1 থেকে V2 তে আমরা যাচ্ছি, একদম ইন্টিগ্রেশন করে আমরা করতে পারবো। ঠিক আছে, এইবারে কি করব, এইবারে ওয়ার্ক ডান বাই সাইক্লিক প্রসেস দেখব। ঠিক, সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসটা কি? ধরো একটা প্রসেস রয়েছে, প্রসেসের মধ্যে দুটো স্টেপ রয়েছে। ধরো এটা হচ্ছে স্টেট এ, এটা হচ্ছে স্টেট বি। তো এখানে কি করলাম, এখানে ইনিশিয়াল স্টেটটা কি, এ। এ থেকে কোথায় গেছি আমি, এ থেকে বিতে গেছি। আবার কি করেছি, বি থেকে এতে চলে এসেছি। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি ডিরেকশনটা একটু পাল্টে দিই, কেন পরে বলছি। দেখো আমি এ থেকে বিতে গেছি, বি থেকে আবার এতে ফিরে এসেছি। ঠিক, তাহলে আমার ইনিশিয়াল স্টেট কি, এ, ফাইনাল স্টেট কি, এ। ঠিক, মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেট কি, বি। তাহলে আমি যদি এটাকে লজিক্যালি লিখি, তাহলে আমার স্টেট ডায়াগ্রামটা কি হচ্ছে, এ থেকে বি, বি থেকে আবার এ। তাহলে আমি ইনিশিয়াল স্টেটটাও এ, ফাইনাল স্টেটটাও এ। তাহলে যে প্রসেসের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট সেম হয়, তাকে বলে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে কি হবে, যেখানে শুরু করেছিলাম ওখানেই গিয়ে শেষ করছি, তাই জন্য এটাকে বলছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস তার মানে কি, সাইক্লিক প্রসেস মানে হচ্ছে the process in which the initial and final
স্টেটস আর সেম, মানে স্টার্টিং এ আর শেষে দুই ক্ষেত্রেই একটাই স্টেট, ঠিক আছে, এ তে শুরু করেছিলাম, এতেই গিয়ে শেষ করলাম, ঠিক আছে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো ওয়ার্ক ডান, সেটাকে বলবো সাইক্লিক প্রসেস। এবার এখানে ওয়ার্ক ডান বার করতে হবে, এই হলো কাজ। এবার অনেকে তোমরা প্রথমেই ভেবে নয় সাইক্লিক প্রসেস তো, যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান 0। তোমরা সেই ডিসপ্লেসমেন্টে এ লাগিয়ে দাও, অনেক সময় ওটা কনসেপ্টে লাগিয়ে দাও যে কি হ্যাঁ আমার ফাইনাল পজিশন এটা, ইনিশিয়াল পজিশনও এটা, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট 0 আর ওয়ার্ক ডানও তাই জন্য 0। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমি বলেছিলাম এই ভিডিওটা শুরুর দিকে যে ওয়ার্ক ডান কিন্তু একটা পাথ ভেরিয়েবল, ওয়ার্ক ডান হচ্ছে একটা পাথ ভেরিয়েবল বা পাথ ফাংশন, যাই বলো না কেন। এটা স্টেটের উপর ডিপেন্ড করবে সে তো পরের কথা, বাট ডিপেন্ড করে যে একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে কি করে, স্টেটের উপর ডিপেন্ড করবে না। কারণ দেখো আমার ইনিশিয়াল স্টেপ এ, ফাইনাল স্টেটও এ, তাহলে কিন্তু আমি কিছু স্টেট চেঞ্জ করছি না, কিন্তু কি চেঞ্জ করছি মাঝখানটাতে, আমি পাথ চেঞ্জ করছি, ঠিক আছে। তো তাহলে সেই পাথের জন্য কিন্তু ওয়ার্ক ডান 0 হবে না, তার কারণ আমি কিছুটা রাস্তা পাথ ক্রস করে এসেছি। এখানে দেখো দুখানা স্টেজ রয়েছে। প্রথম স্টেজটা কি, প্রথম স্টেজটাকে ধরো এটাকে বললাম যে পাথ 1 বা স্টেপ 1, এটা ধরো স্টেপ 2। তাহলে আমাকে যদি ওয়ার্ক ডান বার করতে হয়, আমি বার করবো কি, ওয়ার্ক ডান অন ফার্স্ট পাথ প্লাস ওয়ার্ক ডান ইন সেকেন্ড পাথ, ঠিক, এটা বার করবো। দুটো ওয়ার্ক ডানকে অ্যাড করলে টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাব। দেখি এবার কি করব। এবারে ফার্স্ট ওয়ার্ক ডানটাকে শুধু যদি ভালো করে ড্র করি, কিভাবে ড্র করতে পারবো, ফার্স্ট পাথটাকে নেবো, ধরো এটা হচ্ছে স্টেট এ, এটা স্টেট বি, এখান থেকে এখানে এসছে এইভাবে, আর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে এখানে ওয়ার্ক ডান কত, এখানে ওয়ার্ক ডান কত, এখানে ওয়ার্ক ডান হচ্ছে এরিয়া আন্ডার দিস কার্ভ, ঠিক, তাহলে এটা পেয়ে গেলাম এরিয়া, এরিয়া 1 দিলাম, ধরো এটাকে বললাম এরিয়া 1। এবারে কি করব, এবারে সেকেন্ড প্রসেসটা দেখব, সেকেন্ড স্টেপটা দেখব। এখানেও এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ এ, ইনিশিয়াল স্টেট এ, ফাইনাল স্টেট বি। বি থেকে কিভাবে গেছি, বি থেকে এ তে গেছি এইভাবে। তাহলে এটা কি হয়ে গেল, W2, তাহলে কি হয়ে গেল, এটাকে বললাম এরিয়া 2, এরিয়া 2। তাহলে এরিয়া 1 এরিয়া 2 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই যে অ্যাডিশনটা, অ্যাডিশনটা হচ্ছে অ্যালজেব্রিক অ্যাডিশন, মানে উইথ সাইন। কি সাইন বলছি, দেখো এখানে কি হয়েছে, স্টেপ 1 স্টেট এ থেকে স্টেট বি তে গেছি, মানে এগুলো সবই হচ্ছে পিভি ডায়াগ্রাম। স্টেট এ থেকে স্টেট বি তে গেছি, তাহলে কি হয়েছে, ভলিউম এখান থেকে এইখানে গেছে, মানে ভলিউমটা বেড়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে এক্সপ্যানশন। এক্সপ্যানশন যদি হয় তাহলে W1টা নিশ্চয়ই এটাকে পজিটিভ ধরতে হবে। আর এখানে দেখো স্টেট বি থেকে স্টেট এ তে গেছি, ইন্ডিকেটর ডায়াগ্রামটা দেখো, তাহলে আমার বেসিক্যালি কি হয়েছে, কম্প্রেশন হয়েছে। যদি কম্প্রেশন হয় তাহলে W2টা কি নেব, ওটাকে, এটাকে নেব হচ্ছে নেগেটিভ, তাই না, W2 এর কি নেগেটিভ, কেন, কম্প্রেশন হয়েছে। তাহলে 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 ফাইনাল ওয়ার্ক ডানটা তাহলে কি নেব, W1 প্লাস মাইনাস W2, কারণ W2 এর নেচারটাই হচ্ছে নেগেটিভ, কারণ কম্প্রেশন হচ্ছে। তাহলে কি পাবো, W1 মাইনাস W2, রাইট। এবারে তাহলে ফার্স্ট এরিয়া থেকে সেকেন্ড এরিয়াটা যদি আমি মাইনাস করি, তাহলে কি পেয়ে যাব, ফার্স্ট এরিয়াটা থেকে সেকেন্ড এরিয়াটা, ফার্স্ট এরিয়াটা এটা, এখান থেকে যদি এবার মনে করো সেকেন্ড এরিয়াটা যদি আমি কেটে নিই, সেকেন্ড এরিয়াটা কিরকম, এইরকম, সেটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে কি থাকছে, আমার কাছে থাকতে হচ্ছে এই টাইপের ডায়াগ্রামটা।
তাহলে এই সাইক্লিক প্রসেসটাতে ওয়ার্ক ডানটা কত? ওয়ার্ক ডানটা কি 0 হলো? না, ওয়ার্ক ডানটা 0 হলো না। ওয়ার্ক ডান যদি 0 হতো তাহলে এই এরিয়াটাও 0 হতো, ঠিক? কিন্তু এখানে কি হলো? এখানে দুটো প্রসেস আলাদা, দুটো স্টেপ আলাদা, যদিও তাদের ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা সেম, তবুও দেখো কিছুটা একটা ওয়ার্ক ডান পেলাম, এটা কিন্তু 0 নয়। তাহলে ওয়ার্ক ডান বাই সাইক্লিক প্রসেস is not equal to 0. ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট সেম হওয়া সত্ত্বেও এটাকে এই দুটো কিন্তু 0 নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো সবাই? ফাইন। তবে কি 0 কি হতে পারে না? হ্যাঁ, 0 হতে পারে। কখন হবে সেটা? যদি একই পাথ ধরে যাই আমি, মানে ধরো এটা এ, এটা বি, এ থেকে বি তে যেভাবে গেছি সেম পাথ ধরে ফিরে চলে এসেছি, ঠিক? যেহেতু পাথ ফাংশন একই পাথ, তাই জন্য কি হয়ে যাবে? দুটো পাথ একে অপরকে ক্যান্সেল করে দেবে, তখন ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে। তখন ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস হয়ে যাবে 0। কেন? তার কারণ একই পাথ ধরে গেছি। এটা কার উপর ডিপেন্ড করে? পাথের উপরে, স্টেটের উপর ডিপেন্ড করে না। কিন্তু নর্মালি যদি আলাদা স্টেপ ধরে যদি যাই, স্টেজ 1 স্টেজ 2 যদি আলাদা যদি হয়, তাহলে কিন্তু ওয়ার্ক ডান কি হবে? কখনো 0 হবে না। এটা কিন্তু পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে জিজ্ঞেস করে যে ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস। তোমাকে বেসিক্যালি বলতে হবে যে সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কি হয় না হয়, ঠিক আছে? তখন এই পুরো জিনিসটা তোমাদের সুন্দর করে ডিরাইভ করে একদম গুছিয়ে লিখে আসতে হবে, পরীক্ষায় ফাটাফাটি নাম্বার পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবারে চলো কিছু করে নি ওয়ার্কড আউট এক্সাম্পল। যে এখানে কি দেখো, এখানে দুটো এক্সাম্পল নিয়েছি আমি, দুটোই সাইক্লিক প্রসেস। এখানে কি এ থেকে আমি বিতে গেছি, বি থেকে সিতে গেছি, সি থেকে আমি আবার এতে চলে এসেছি, সাইক্লিক প্রসেস, ঠিক আছে? আমি পিভি ডায়াগ্রাম ড্র করেছি এবং সেখানে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি পিভির, যে এ তে হচ্ছে 4 1, বি তে হচ্ছে 2 4, সি তে হচ্ছে 2 1, সেখান থেকে আবার চলে গেছি এ তে। তাহলে আমার ডায়াগ্রামটা কি মানে দাঁড়াচ্ছে? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ। তাহলে এটা হয়ে গেল একটা সাইক্লিক প্রসেস। এখানে আমাকে কি বার করতে দিয়েছে? এখানে আমাকে বার করতে দিয়েছে ওয়ার্ক ডান কত। ওয়ার্ক ডানটা তাহলে কি করে বার করব? তাহলে নিশ্চয়ই কি এরিয়া আন্ডার দিস গ্রাফ, ওই গ্রাফ, ওই গ্রাফ করে সব কটাকে মাইনাস করব না। আমি জাস্ট দেখে নেবো যে দুটো গ্রাফের যে কমন যে এরিয়াটা যেটা পেয়েছি, ওখানে যেরকম পিঠের মতন একটা এরিয়া পেয়েছিলাম, ঠিক আছে, খাবার পিঠে, এখানে কি একটা ট্রায়াঙ্গেল এরিয়া পেয়ে গেছি। তাহলে ওই যে এরিয়াটা, ওটাই হচ্ছে শেডেড এরিয়া, এটাকে যদি তুমি এরিয়া বার করতে পারো, তাহলে তোমার ওয়ার্ক ডানটা বার হয়ে যাবে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি? এখানে ওয়ার্ক ডান হচ্ছে এই আবদ্ধ, এই ক্লোজড এরিয়াটা। আর এটা এরিয়াটা তুমি বুঝতেই পারছো কি হবে, এটা ট্রায়াঙ্গেল, তাহলে কি হবে? হাফ ইন্টু বেস, বেসটা কত? এটা হচ্ছে 2 1, এটা 2 4, তাহলে এটা কি হয়ে যাবে? 4 - 1, কারণ 2 2 চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, এটা 2 1 আর এটা 4 1, তাহলে হাইটে চেঞ্জ কত হচ্ছে? হাইটে চেঞ্জ হচ্ছে 2, তাহলে হাফ ইন্টু বেস, বেস হচ্ছে 3, হাইট হচ্ছে 2, হয়ে গেল 3 ওয়ার্ক ডান ইউনিট হচ্ছে জুল। দেখো কি সিম্পল প্রবলেম। আমি বলেছিলাম থার্মোডাইনামিক্সে তোমাদের যে প্রবলেম জেনারেলি দেয় না, বাট যদি দেয় খুব সিম্পল প্রবলেম দেয়। দেখো খুব সিম্পল প্রবলেম ছিল এটা। এরপরে কি করবো? এরপরে হচ্ছে সেকেন্ড প্রবলেমটা। দেখো এটাও সেম, এখানে তোমাকে কিছু এ দিয়ে দিয়েছে, কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, যেমন কি 1 থেকে 3, এটা 2 থেকে 5। তাহলে এইটাকে এখানে ভলিউম কত চেঞ্জ হচ্ছে? ভলিউম চেঞ্জ হচ্ছে 1 থেকে 3 মানে 2 লিটার, আর প্রেসার 5 থেকে 2 এ চেঞ্জ হচ্ছে মানে 3 পাস্কাল। তাহলে এর এরিয়া কত হবে? এটাও সাইক্লিক প্রসেস, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এইভাবে লিখে দেবে এটা একটা সাইক্লিক প্রসেস। আর কি লিখবো? আর বলবো যে এখানে ওয়ার্ক ডান কত? এখানে ওয়ার্ক ডান হচ্ছে এটার পুরো এরিয়াটা, এরিয়াটা হচ্ছে তাহলে কত? লেন্থ ইন্টু ব্রেডথ, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে 6 জুল। ঠিক? দেখো তাহলে এই ভিডিওটার মধ্যে আমি কি করলাম? কমপ্লিটলি থার্মোডাইনামিক ভেরিয়েবলস গুলোকে কমপ্লিট করলাম, ঠিক আছে? সেখানে কি করলাম? ওয়ার্ক ডান নিয়ে কথাবার্তা বললাম, ইন্টারনাল এনার্জির কনসেপ্টটাকে কমপ্লিটলি বোঝা হলো, ওয়ার্ক ডান উইথ এক্সাম্পলস, নিউমেরিক্যাল সময় সবকিছু ভালো করে বোঝা হলো। আশা করি পুরো ভিডিওটা টপিক তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটাকে খুব তাড়াতাড়ি আমরা 1K তে পৌঁছাতে চেয়েছি, তোমাদের সাপোর্ট ছাড়া এটা হবে না। তোমাদের আর কিছু নতুন করে বলার নেই। ভিডিও যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সাথে কি কথা বলা, যদি ভিডিওটি আরো ভালো লেগে থাকে তাহলে কি করবে? বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, এই চ্যানেলটাকে আরো গ্রো হতে হেল্প করো।
আর যদি তোমাদের কোনো কমেন্ট বা কোনো সাজেশন থাকে তাহলে চ্যানেলের ডিসক্রিপশনে আমাকে জানাও। আমাকে যদি অফলাইনে পড়তে চাও তার সমস্ত ডিসক্রিপশন এখানে দেওয়া রয়েছে, সেখানে তুমি পড়ে নিতে পারো। ঠিক আছে, আর কিছু বলার নেই। আর যেটা বলা সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে থাকো, পরীক্ষার সামনে চলেই এসছে। কিপ এইমিং, কিপ লাভিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।